আসসালামু আলাইকুম। ক্র্যাক বিসিএস প্রিলি ইন 150 আওয়ার্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে মেন্টর হিসেবে থাকবো আমি খালিদ মাহমুদ শোভন। আমাদের কোর্স প্ল্যানটা আসলে খুবই সিম্পল। আমাদের টোটাল ক্লাসের ডিউরেশন হবে 150 আওয়ার্স এবং এই 150 আওয়ারের মধ্যেই আমরা বিসিএস প্রিলির সিলেবাসের 170 থেকে 180 মার্কের সিলেবাস কভার করব। এবং আপনি যদি আমাদের ক্লাসে বলা সব কিছু মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি 150 থেকে 160 মার্ক প্রিলিতে অবশ্যই সিকিউর করতে পারবেন, যেটা প্রিলিতে পাশ করার জন্য এনাফ হবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে আমাদের টার্গেট নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের 15 মার্কের সিলেবাস কভার করা। আপনি যদি আজকে আমাদের ক্লাস সম্পূর্ণরূপে দেখেন এবং মনে রাখতে পারেন তাহলে অবশ্যই প্রিলিতে 13 থেকে 14 মার্ক সিকিউর করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করি। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে প্রতি বছরই অন অ্যাভারেজ 3টা, 1টা, 4টা করে টোটাল 10টা প্রশ্ন প্রতি বছরই এসেছে। 47তম মধ্যে এখানে 8টা দেখা যাওয়ার কারণ 47-এ 2টা প্রশ্ন এসেছে সংবিধান থেকে। সো সংবিধানেরও কিছু কিছু অনুচ্ছেদ আসলে আমাদের বাংলাদেশ বিষয়গুলোর জন্য যেমন পড়া লাগবে, নৈতিকতা এবং সুশাসনের জন্য পড়া লাগবে। সো আমরা যখন সামনে সংবিধানের দিকে যাব তখন আমরা সেদিকে ডিসকাস করব। সো প্রথমেই দেখা যাক নৈতিকতা থেকে কিছু প্রশ্ন যেগুলো আসছে সেগুলো কেমন এবং তার জন্য আমাদের কি কি প্রিপারেশন নেওয়া লাগবে। নৈতিকতা। সো এখান থেকে আমাদের যা যা জানা লাগবে, নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত বোধ থেকে। সো এমসিকিউতে এটা আসতে পারে নৈতিকতার বিকাশ কিভাবে ঘটে, হয়তো অপশন 1-এ এটা, 2-এ এটা, 3-এ এটা এবং অপশন 4-এ উপরের সবগুলো এরকম ধরনের থাকতে পারে। আর কি কি নৈতিকতা ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার, এটিও আসতে পারে। কতে অপশন ব্যক্তিগত, অপশন খতে সামাজিক, অপশন গতে ক এবং খ বোধ। এবং নৈতিকতার লক্ষ্য হচ্ছে আচরণ নিয়ন্ত্রণ করা এবং তার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করা। এর আগে পরীক্ষাতে গভর্নেন্স শব্দটা কোন ভাষা থেকে এসেছে সে ব্যাপারে প্রশ্ন এসেছে। সো সামনে পরীক্ষাতে ইথিক্স বা নীতিশাস্ত্র কোন ভাষা থেকে এসেছে সেটি আসতেই পারে, যেটি গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে, যার অর্থ চরিত্র বা রীতিনীতি। সাথে চলে আসে মোরালিটি। মোরালিটি একটি ল্যাটিন শব্দ এবং সেই শব্দটাও মোরালিটি, যেটার অর্থ হচ্ছে আচরণ বা চরিত্র। এবার নৈতিকতার সাথে রিলেটেড, খুবই ক্লোজলি রিলেটেড একটা টার্ম, সেটা হচ্ছে নীতিবিদ্যা। নীতিবিদ্যার একটা ডেফিনেশন দিয়েছে উইলিয়াম লিলি। তিনি বলেছেন নীতিবিদ্যা মানে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সো নীতিবিদ্যার কিছু বৈশিষ্ট্য আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, সেটি হচ্ছে বর্ণনামূলক, মানমূলক, বিশ্লেষণী এবং ব্যবহারিক। সো আমরা জাস্ট নীতিবিদ্যার এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবো যাতে এমসিকিউতে বৈশিষ্ট্য আসলে আমরা আনসার করতে পারি। নীতিতত্ত্ব আসলে 2টা ভাগে বড় দাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিণতিবাদী আর একটা হচ্ছে পরিণতিমুক্ত। পরিণতিবাদীটা হচ্ছে গ্রিক নীতি দর্শন এবং যেহেতু সে পরিণতিবাদী, তো পরিণতি বা ফলাফলটাই তার টার্গেট, দ্যাটস ওয়াই সে কাজের পরিণতি, ফলাফল, লক্ষ্যকে মূল্যায়ন করে। কিন্তু পরিণতি মুক্ত আসলে যে আউটকাম ডিপেন্ডেন্ট না, সে হচ্ছে কাজের ধারাটার উপর ডিপেন্ডেন্ট। তার মানে কাজের যে বৈশিষ্ট্য তার কারণে তাকে সঠিক বা ভালো বলে ডিটারমাইন করা হয়। এবার আমরা এক লাইনে কিছু ইনফরমেশন জানবো যেগুলো আগে বহুবার পরীক্ষাতে এসেছে এবং ভবিষ্যতেও পরীক্ষাতে আসার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সো নীতিবিদ্যার বা নৈতিকতার নিয়ন্ত্রক হচ্ছে বিবেক ও মূল্যবোধ। নৈতিকতা শিক্ষা শুরু হয় পরিবার। এই ব্যাপারে প্রশ্ন এসেছে নৈতিকতার প্রাথমিক শিক্ষা দেওয়া হয় কোথায়, যার আনসার পরিবার। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ। শুরুটা পরিবারে হলেও আলটিমেটলি আমাদের নীতিবোধ বিকশিত হয় সমাজে চলাচলের ফলেই, তার কারণে বিকাশের লালন ক্ষেত্র সমাজ। নৈতিকতা বিকাশের 3টা স্তর: প্রবৃত্তি, প্রথা, বিবেক। প্রবৃত্তি আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট, যেটা আমাদের মধ্যে বিল্ট ইন। প্রথাটা হচ্ছে সমাজের রীতিনীতি, যার কারণে আমাদের আচার আচরণ ইনফ্লুয়েসড হয় এবং তারপরে আমাদের বিবেক সেই আচার আচরণ দিয়ে ইনফ্লুয়েসড হয়ে বিভিন্ন ধরনের ডিসিশন নেয়। নৈতিকতার সাথে আইনের পার্থক্য করে ইতালীয় দার্শনিক নিকোলা ম্যাকিয়াভেলি। এখানে ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস। ফার্স্ট কথা, পার্থক্য নির্দেশ করেন কে? নিকোলা ম্যাকিয়াভেলি। তিনি কোন দেশের দার্শনিক? ইতালীয় দার্শনিক। এবং কোন গ্রন্থে? সেটি হচ্ছে দি প্রিন্স গ্রন্থে। এবার প্রশাসক বা ব্যবস্থাপকের একটি অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলী, সেটা হচ্ছে নৈতিকতা। নীতিবিদ্যার আলোচ্য বিষয় মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন।
এবং নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক ক্রিয়াকেই শুধুমাত্র আলোচনা করে, কারণ যেগুলো মানুষ আইন দিয়ে করতে বাধ্য সেগুলো আসলে আমাদের নৈতিকতার উপর ডিপেন্ডেন্ট না, সেগুলো আমরা অলরেডি করছি বাধ্য হয়েই। নৈতিকতার প্রতি সর্বপ্রথম গুরুত্ব আরোপ করে সক্রেটিস, এবং তিনি বলে সৎ গুণী জ্ঞান বা জ্ঞান হয় পূর্ণ, যেটি 45তম বিসিএসে এসেছে। তিনি ধর্মকে নৈতিকতার ঊর্ধ্বে স্থান দিয়েছেন, তবে এমন মনে করেনি দুটি একদম ইন্ডিপেন্ডেন্ট। তার মানে উনি বলেছেন নৈতিকতা আর ধর্ম দুইজন পাশাপাশি চলে। আমরা শুরুতেই বলছিলাম 47তম বিসিএসে সংবিধান থেকে দুইটা প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা হচ্ছে সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতা বিষয়টা আলোচনা হয়েছে। তো সেটি 47-তে এসেছে এবং 41-এ এসেছে, এবং সংবিধানের আরও কিছু অনুচ্ছেদ আসলে আমাদের দেখা লাগবে, সেটি আমরা সামনে আলোচনা করব। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক আরজ আলী মাতুব্বর, এটি 40 এবং 46তম বিসিএসে এসেছে। তার দুটি গ্রন্থের নাম সত্যের সন্ধানে এবং সৃষ্টির রহস্য। এবার নৈতিকতার কিছু সংজ্ঞা এবং তাদের প্রবক্তার নাম আমরা মনে রাখব। অবশ্যই আমরা এখানে ফুল সংজ্ঞা মুখস্থ করতে যাব না, আমরা কিছু কিওয়ার্ড মনে রাখবো যেটা দেখলে আমরা পরীক্ষার হলে মনে রাখতে পারি। ফর এক্সাম্পল, জি.ই. মুর, তিনি পরানীতিবিদ্যার জনক, তিনি লিখেছেন প্রিন্সিপিয়া এথিকা, এবং তার জন্য কিওয়ার্ড কি? শুভর প্রতি অনুরাগ, অশুভের প্রতি বিরাগ। সিম্পল। জোনাথন হাইট, তিনি বলেছেন ধর্ম, ঐতিহ্য ও মানবাচরণ। ডান। ইমানুয়েল কান্ট, তিনি বলেছেন নীতিবিদ্যার মূল কথা তিনটি, এবং এই তিনটি নিয়ে প্রশ্ন এসেছে বিসিএসগুলোতে। আমরা প্রশ্ন যখন অ্যানালাইসিস করব সেগুলো নিয়ে আলোচনা করব। এবং প্লেটো 4টে সদ্গুণের কথা বলেছেন: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায়, যেটি অলরেডি পরীক্ষাতে এসেছে। এবার বিগত বছরের প্রশ্নের আলোকে সিমিলার টপিকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা এক নজরে দেখে নেই। সংবিধান থেকে আগে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে, তাই আমরা মনে রাখবো সংবিধানের 3য় ভাগ হচ্ছে মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে, এবং সেখানে কিছু অধিকার হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা, যেটা 27-এ আলোচনা করা হয়েছে, সরকারি নিয়োগের সুযোগের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা, পেশা স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি স্বাধীনতা। এই সবগুলোই কিন্তু বাংলাদেশের সংবিধানে 3য় ভাগে মৌলিক অধিকারে বাংলাদেশের নাগরিককে দেয়া হয়েছে। এবার আসে আইনের নৈতিকতার লক্ষ্য, আলোচ্য বিষয় একই। নৈতিকতা ভিন্ন হতে পারে দেশ, কাল, পাত্রভেদে। ডেফিনেটলি ইউএসের যে নৈতিকতা, বাংলাদেশের নৈতিকতা একরকম না, বর্তমানকালের নৈতিকতা আর 200 বছর আগের নৈতিকতা একরকম না। বুদ্ধিমান ও ভদ্র মানুষ তৈরিতে সহায়তা করা নীতি ও মূল্যবোধ। নৈতিকতা পরিচালিত হয় সামাজিক বিবেকের দ্বারা, কারণ নৈতিকতা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা কালেকটিভলি সমাজে মানুষ যেটাকে নীতিগতভাবে কারেক্ট বলে ধরে নেয়, সেটাই হচ্ছে সামাজিক বিবেক। নৈতিকতা প্রয়োগ করে না রাষ্ট্র, কারণ রাষ্ট্র শুধুমাত্র লিগাল জিনিস এনফোর্স করতে পারে। নৈতিকতা কোনো লিগাল জিনিস না। একটা ভিক্ষুক এসেছে, আপনি তাকে খাবার দেবেন বা টাকা দেবেন, এটা নৈতিকতা, কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে রাষ্ট্র কিছু করতে পারবে না আপনাকে। নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা। নৈতিকতা শিক্ষা হয় পরিবারে, শিক্ষা শুরু হয়, যেটা আমরা আগে বলেছি, এবং নৈতিকতার বিকাশ হয় বা লালন করে সমাজ। নৈতিকতা মানব জীবনের নৈতিক আদর্শ। নৈতিকতা কার শাখা? দর্শন শাস্ত্রের শাখা। এরপর নৈতিকতার বিধান ঐচ্ছিক। নৈতিকতার প্রধান উৎস বিবেক। নৈতিকতার রক্ষা কবচ বিবেকের দংশন। এই সবগুলাই কিন্তু এমসিকিউতে এক লাইনে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। নৈতিকতার আরেক নাম মূল্যবোধ। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ। নৈতিকতার ধারণা সর্বজনীন। মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা মূল্যবোধ। এবং কথাবার্তা, আচার আচরণের নীতি অনুসরণ করাকে বলা হয় নৈতিকতা। আমি এগুলো একবারে পড়ে গেল, এগুলো আপনাদের সবগুলাই বারবার রিডিং করতে হবে। এমসিকিউতে এগুলো যে কোনোটাই যে কোনোভাবে আসতে পারে। এবার আমরা চলে আসি আগের বছরের প্রশ্ন অ্যানালাইসিসে। এই প্রশ্নটা 46 এবং 35 দুইটা বিসিএসে এসেছে। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? আমরা আগেই বলেছি নীতিবিদ্যায় শুধুমাত্র যেগুলো কম্পালসরি নয়, তার মানে ঐচ্ছিক জিনিসগুলাই আমরা সেখানে আলোচনা করি। এই ব্যাপারে আমরা আরও কী কী জানবো? এটি হচ্ছে ইথিক্স, এবং ইথিক্স ওয়ার্ডটা এসেছে ইথোস থেকে, এবং এই ইথোসটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এবং এর অর্থ কি? এর অর্থ আমরা আলোচনা করেছি চরিত্র বা প্রথা ইত্যাদি শব্দ। এভাবে যখন আমরা প্রতিটা এমসিকিউ পড়ব, খুব ইজিলি আমরা পরীক্ষাতে এই রিলেটেড ইনফরমেশনগুলো আনসার করতে পারবো।
এবার আসি বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তককে আরজ আলী মাতব্বর, সেটা আমরা বলেছি এবং তার দুটা গ্রন্থের নাম আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে সত্যের সন্ধানে এবং সৃষ্টির রহস্য। এই দুইটা গ্রন্থের নাম অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব। এবং তার আরও পরিচয় আছে, তিনি যে শুধুমাত্র নবনৈতিকতার প্রবর্তক তা নয়, তিনি ছিলেন একই সাথে দার্শনিকও এবং তিনি ছিলেন চিন্তাবিদ। এই পরিচয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। এবার মানুষ হও এবং মরে বাঁচো, এটি কার উক্তি? উক্তিটা হচ্ছে হেগেলের, এবং তার কিন্তু আরও অনেক উক্তি রয়েছে এবং তার আরও অনেক গ্রন্থ রয়েছে, এবং তার গ্রন্থে মূলত জার্মান ভাববাদ প্রকাশ পেয়েছে। তিনি হচ্ছে জার্মান ভাববাদের অনুসারী ছিলেন এবং তিনি কিছু বই লিখেছেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে সায়েন্স অফ লজিক, এবং আরেকটি বই হচ্ছে এলিমেন্টস অফ দ্য ফিলোসফি অফ রাইট। সো হেগেল নিয়ে যেহেতু প্রশ্ন এসেছে, তিনি কিসের সমর্থক, তিনি কি কি বই লিখেছে, এটিও আমাদের মনে রাখার প্রয়োজন। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ, উক্তিটি করেছে কে? এটার আনসার বার্ট্রান্ড রাসেল, এবং বার্ট্রান্ড রাসেল কিন্তু অনেক বইও লিখেছে, সেটি নিয়ে আমরা আমাদের লাস্ট সেকশন বুকস সেখানে আলোচনা করেছি। আপাতত তাই তা নিয়ে আর আলোচনা করছি না। শর্তহীন আদেশ, শর্তহীন আদেশ হচ্ছে ইমানুয়েল কান্ট, এবং তার তিনটা বিবৃতি আছে। তিনি নৈতিক মতবাদ তিনটা বিবৃতির উপর নির্ভরশীল। এর মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে সদিচ্ছাই সৎ, 2 নাম্বার হচ্ছে কর্তব্যের জন্য কর্তব্য, এবং 3 নাম্বার হচ্ছে আমরা এখানে যেটা দেখছি শর্তহীন আদেশ। এই শর্তহীন আদেশকে আমরা আরও অনেক টার্মেও মাঝে মাঝে লিখি, বিভিন্ন জায়গায় তাকে লেখা হয় নিঃশর্ত আদেশ। সো এই তিনটাই পরীক্ষাতে এসেছে, আমরা তিনটাই বুঝি বা না বুঝি ডানা মুখস্থ করে ফেলব। এই যে যেমন দেখেন সদিচ্ছাই সৎ, এই সদিচ্ছাই সৎকেই কিন্তু অন্য একটা বিসিএস এসেছে সততার জন্য সদিচ্ছা, এটিও কে লিখেছে? অফকোর্স ইমানুয়েল কান্ট। এবার আমরা আসি জ্ঞানী পূর্ণ, এই উক্তিটিকার, এই উক্তিটা হচ্ছে সক্রেটিসের। একটু আগেও আমরা দেখছিলাম যে সক্রেটিসের উক্তি জ্ঞানী পূর্ণ বা সৎ পূর্ণই জ্ঞান, এরকম টাইপের জিনিস। নৈতিকতা মূল্যবোধ সবার ক্ষেত্রে আসলে কিছু প্রশ্ন আমাদের কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করতে হবে, যার মধ্যে এটি ছিল একটা। স্বার্থের সংঘাত কখন উদ্ভব করবে? অবশ্যই যখন তার নিজের স্বার্থ বা পরিবারের স্বার্থ জড়িত থাকবে। রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী কে? সবচেয়ে বেশি দায়ী এক্ষেত্রে আসলে দুটি আনসার হতে পারে, একটা হচ্ছে আইনের প্রয়োগের অভাব, আর একটা হচ্ছে নৈতিকতা মূল্যবোধের অভাব। আপনারা যখন বিভিন্ন বই দেখবেন যে বিভিন্ন বইয়ে ক এবং বিভিন্ন বইয়ে খ আনসার দেওয়া, তবে আমি পার্সোনালি বলবো খটাই হওয়া উচিত, কারণ নৈতিকতা মূল্যবোধ মানুষকে ভিতর থেকে জাগ্রত করে এবং প্রতিটা মানুষের ভিতর নৈতিকতা আছে। প্রতিটা মানুষের কাছে গিয়ে আইনের প্রয়োগ করাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে যদি নৈতিকতা জাগিয়ে তোলা যায় তাহলে আমাদের দুর্নীতি খুবই কমে যাবে। দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য আর নৈতিকতার বিষয়টা আলোচনা, যেটি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি অনুচ্ছেদ 18-তে। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? আসলে এটাও একটা কমন সেন্স নিয়ে আনসার করার প্রশ্ন। সর্বোচ্চ সুখ আসলে কখন পাই? যখন আমরা কোনো কিছু কনজিউম করি। তো এই কনজিউম করা মানে কিন্তু উপযোগ, উপযোগবাদী আসলে সর্বোচ্চ সুখের গুরুত্ব প্রদান করে। অ্যাগেইন কর্তব্যের জন্য কর্তব্য আমরা একটু আগে ডিসকাস করছিলাম ইমানুয়েল কান্টের তিনটা বিবৃতি, তো এটার আনসার ইমানুয়েল কান্ট। বিপরীত বৈষম্য, বিপরীত বৈষম্য মানে যেটি বৈষম্য ঘটছে সেটিকে রিভার্স করার জন্য নেওয়া একটা পদক্ষেপ। ফর এক্সাম্পল, আমাদের সংসদে যে নারী প্রতিনিধিত্ব কম, তার জন্য আমাদের সংসদে 50টি নারী কোটা রয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের উপজাতিদের কোটা দেওয়া হচ্ছে যে কারণ সেখানে তারা পিছিয়ে রয়েছে। সো তার মানে এই বিপরীত বৈষম্য নারীদের ক্ষেত্রে করা হতে পারে
সংখ্যালঘুদের ক্ষেত্রে করা হতে পারে, বিসিএসে বিভিন্ন চাকরিতে বিভিন্ন প্রতিবন্ধীদের কোটা থাকতে পারে। এই সব কিছুকে সামারাইজ করবে আমরা যদি বলি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে। তাই অপশনে যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠী না থাকতো সেক্ষেত্রে হয়তো আমরা নারীদের ক্ষেত্রে তাকাতাম, কিন্তু যেহেতু এটি দিয়ে দেওয়া এবং এটি সর্বজনীন, সো আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে আনসারটাকেই সিলেক্ট করব। আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকালে ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি, এবং ভালো নাগরিক হওয়া মানে আসলে আমাদের রাজনৈতিকভাবে যেমন সচেতন হতে হবে এবং সামাজিক অনুশাসনও মানতে হবে। দ্যাটস ওয়াই এখানে আনসার হবে খ। এরপর আমরা চলে আসি, জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিল? আচ্ছা, জেরেমি বেনথাম ছিলেন হচ্ছে ইউকে বা যুক্তরাজ্যের অধিবাসী, তবে তার নিয়ে আমরা আরও কিছু ইনফরমেশন মনে রাখার চেষ্টা করব। তাকে আধুনিক উপযোগবাদের জনক বলা হয়, আধুনিক উপযোগবাদের জনক। এছাড়া মনে রাখবো তার একটা বিখ্যাত গ্রন্থের কারণে, তার গ্রন্থের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন to the principles of moral and legislation. সো তার গ্রন্থের নামটা মনে রাখবো, তিনি যুক্তরাজ্যের অধিবাসী সেটা মনে রাখবো, এবং তিনি আধুনিক উপযোগবাদের জনক, আমরা সেই কথাটাও মনে রাখবো। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ শূন্যবাদ। এখান থেকে আসলে একটা গেস করা যায় এটার অর্থ হবে কিছুই না, তবে এখানে আরও কিছু শব্দ আমরা মনে রাখবো। ল্যাটিন যে শব্দটা সেখান থেকে এসেছে সেটার নাম হচ্ছে নিহিল। আমরা হয়তো নিহিলিজমের নাম অনেকেই শুনেছি, নিহিলিজম মানে হচ্ছে শূন্যবাদ আর কি। সো সেখান থেকেই এই কিছুই না কনসেপ্টটা এসেছে। তো এই প্রশ্ন আমরা সলভ করেছি। গোল্ডেন মিন কাকে বলা হয়? তো ম্যাথমেটিক্যালি গোল্ডেন মিন যে জিনিসটাকে বলা হয় এখানে আসলে নৈতিকতায় সেটা না। গোল্ডেন মিন হচ্ছে দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা, এবং ইউজুয়ালি সেটা হয় শান্তিপূর্ণ একটা সলিউশন। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? নৈতিক মূলনীতি নয় কোনটি বোঝার আগে আমরা দেখি কোনটি নৈতিক মূলনীতি। সমতার নীতি প্রয়োগ অবশ্যই নৈতিক মূলনীতি, আইনের শাসন নৈতিক মূলনীতি, সমতা নিশ্চিতকরণ এটিও নৈতিক মূলনীতি। তার মানে আনসার হচ্ছে গ, উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ নৈতিক মূলনীতি নয়। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? এখানে আসলে অ্যাগেইন অনেকগুলোই আনসার হতে পারতো, এখানের আনসার গ। যদি অপশনে গ না থাকতো সেক্ষেত্রে ক আনসার হতে পারে। আগমন অফিস ত্যাগ করা এটি একটি সততার মাপকাঠি, কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা এটিও একটি সততার মাপকাঠি। কিন্তু আমি যখন পয়েন্ট গ বলছি তখন কিন্তু আসলে আমি যখন অর্পিত দায়িত্ব সম্পন্ন করছি তার মানে এর মধ্যে ক চলে আসছে, এর মধ্যে খ কভার হয়ে যাচ্ছে। একটি যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যক মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ কোনটি? নৈতিকতা। তার নৈতিকতা না থাকলে সে আসলে ভালো প্রশাসক হওয়া সম্ভব নয়। নৈতিক শক্তির প্রধান উপাদান সততা ও নিষ্ঠা। নৈতিক আচরণ বিলতি বলতে বোঝায় এই তিনটাই হবে, এবং এই তিনটা লাইনই আমরা মুখস্থ করে ফেলবো, কজ নেক্সট টাইম পরীক্ষাতে আসলে যে কোনো একটা থাকতে পারে, সেটা যাতে আমরা আনসার করতে পারি। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ, এটি আমরা অলরেডি পড়েছি কিছুক্ষণ আগে। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? নীতিবিদ্যার আলোচ্য বিষয় এটি আমরা এক লাইনের ইনফরমেশনে পড়েছিলাম, যেটি ছিল মানুষের আচরণ আলোচনা এবং মূল্যায়ন। তো এই ছিল আমাদের নীতিবিদ্যা বা নৈতিকতা নিয়ে আলোচনা। এখন আমরা 47তম বিসিএসে নৈতিকতা নিয়ে আসা কিছু প্রশ্ন সলভ করব। দেখা যাক নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান। সো পেশাগত নৈতিকতা, আমাকে পেশাগত স্থানে অবশ্যই দক্ষতার পরিচয় দিতে হবে। সো পেশাগত নৈতিকতার উপাদান হচ্ছে দক্ষতা। এর মধ্যে আরও কিছু উপাদান আমরা মনে রাখবো, সেটি হচ্ছে সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা। সো নেক্সট টাইম পরীক্ষাতে আসলে অন্য যে কোনো অপশনও আসতে পারে, আমরা যাতে সেগুলো আনসার করতে পারি সেটিতে কেয়ারফুল থাকা লাগবে। উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কি? উদ্দেশ্য মানেই কিন্তু আসলে টার্গেট, এবং টার্গেট বলতে আমরা বুঝতে পারছি ফলাফল, তাই এখানে আনসার ফলাফল। এবং এটা নিয়ে আরও কিছু তথ্য আমরা মনে রাখতে পারি। উদ্দেশ্যবাদের অপর নাম হচ্ছে পরিণামবাদ। সো
সো পরিণামবাদের কনসেপ্ট আসলেও আমরা কিন্তু তাকে আনসার ফলাফলই বলতাম, এবং এই মতামতের আসলে মেইন সেইংটা নাম শুনেই বোঝা যাচ্ছে এটি অনুসারে কাজের উদ্দেশ্য নয়, কাজের ফলাফলই গুরুত্বপূর্ণ। এবং এটি রিলেটেড আরেকটি টার্ম হচ্ছে টেলিওলজিক্যাল। টেলিওলজিক্যাল একটা গ্রিক টার্ম, এবং এর অর্থ হচ্ছে এন্ড অথবা পরিণাম। এবং লোগোস মানে তো সায়েন্স, সেটা আমরা সবাই জানি। তার মানে টেলিওলজিক্যাল মানেই হচ্ছে পরিণামবাদ। এই যে এবার 47-এ এই প্রশ্নটা আমরা বারবার ফেস করছি, জনস্বাস্থ্য ও নৈতিকতা সংবিধানের কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 18-তে। আমরা এখানে আরও কিছু অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, যেমন অনুচ্ছেদ 21। এখানে যেহেতু অনুচ্ছেদ 21-এর কথা বলা হয়েছে, আমরা জানবো অনুচ্ছেদ 21-এ নাগরিক ও সরকারি কর্মচারীর দায়িত্ব। এটি নিয়ে বলা হয়েছে। অনুচ্ছেদ 18 অবশ্যই জনস্বাস্থ্য ও নৈতিকতা। অনুচ্ছেদ 28-এ বলা আছে ধর্মের কারণে বৈষম্য করা যাবে না। বা ধর্মীয় অধিকার পালন করতে দিতে হবে। ধর্মীয় অধিকার দিয়ে লিখি। এবং লাস্ট অনুচ্ছেদ 26, এটি হচ্ছে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল। আইন বাতিল কোনগুলো বাতিল? যেসব আইন মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। 18 নিয়ে যেহেতু বলা, 18কে আমরা একটু ডিটেলসে ভাগ করি। 18তে আসলে দুইটা পার্ট আমরা বলতে পারি। 18-র কতে জীব বৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বিষয়টি সংবিধান মতে, এটিও হচ্ছে সংবিধান মতে একটি মৌলিক অধিকার, এবং এই মৌলিক অধিকারটি সংবিধানের 29 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে স্পষ্টভাবে বলা আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা দিতে হবে। অলরাইট, নৈতিকতা রিলেটেড আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা এখন শুরু করব মূল্যবোধ বা ভ্যালুস। মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, যেটি 35 এবং 40তম বিসিএসে এসেছে। আমরা কিছু সংজ্ঞা জানব। M.R. উইলিয়াম বলেছে ইচ্ছার মানদণ্ড। ফ্রাঙ্কেল বলেছে মূল্যবোধকে আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। স্টুয়ার্ট সি ডট বলেছে এটা একটা এমন রীতি যেটা সমাজের নিকট থেকে আশা করে। M.W. পাম্ফ্রে বলেছে সামাজিক দলের অভিপ্রেত। এবং নিকোলাস রেসার বলেছে সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয়। সো মূল্যবোধ নিয়ে এক লাইনে কিছু ইনফরমেশন আমরা জানবো। এটি একটি সামাজিক মাপকাঠি, এটির বিভিন্নতা পরিলক্ষিত হয়, এটি বৈচিত্র্যময় এবং আপেক্ষিক। আপেক্ষিক মানে এটা দেশকাল পাত্র ভেদে চেঞ্জ হবে ডেফিনেটলি, এই জন্যই তার পরিবর্তনশীলতা তার একটা প্রপার্টি, এবং তার মধ্যে নৈতিকতার প্রাধান্য দেখা যায়। আরও কিছু ইনফরমেশন, মূল্যবোধ হচ্ছে জাতীয় জীবনের দর্পণ স্বরূপ, মূল্যবোধ আইনের ভিত্তি, শিক্ষার অন্যতম লক্ষ্য সামাজিক অবক্ষয় রোধ করা। 36তম বিসিএসে এসেছে আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য ও ন্যায়। মূল্যবোধ পরীক্ষা করে ভালো মন্দ, ন্যায় অন্যায়, নৈতিকতা অনৈতিকতা, এবং নৈতিকতার মাধ্যমেই মানুষ ভুল ও শুদ্ধের পার্থক্য নির্ণয় করতে পারে। এখানে আরও কিছু ইনফরমেশন যেগুলো আসলে কিছু নৈতিকতার সাথেই আমাদের ওভারল্যাপ করবে, যেমন শিক্ষার শুরু পরিবার থেকে, আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়। আমরা আরেকটা ইনফরমেশন দেখেছিলাম বিকাশ ক্ষেত্র সমাজ, মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি, মূল্যবোধের নির্ধারক নৈতিকতা, নৈতিক মূল্যবোধের উৎস নৈতিক চেতনা একাধিকবার এসেছে। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে, এবং সহনশীলতা শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ জনকল্যাণ, সরকারি সিদ্ধান্ত প্রণয়নে গুরুত্বপূর্ণ এই এই কোয়ালিটিগুলো। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে। কিছু কিছু বই অনুসারে এটি আসলে স্বাধীনতার মূল্যবোধও বলে। আর সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকরণের মাধ্যমে, এটি 47তমতেই এসেছে। এবং গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। মূল্যবোধের বেশ কিছু উপাদান আছে, যেমন সামাজিক ন্যায় বিচার, আইনের শাসন, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে পরমত সহিষ্ণুতা। এটি
পরীক্ষাতে এসেছে মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, সো আমরা এটা মুখস্থ রাখবো। 47তমতে এর মধ্যে যে একটি প্রশ্ন এসেছে, মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে। এবার আমরা বিগত বছরের আরো কিছু প্রশ্ন দেখি। 45তমতে এসেছে জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কবে পাস হয়। সো জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা সম্পর্কে আমরা যা যা জানবো সেটা 2012 সালে অক্টোবরে পাস হয়। এবং শুদ্ধাচার কথাটার মানে কি আসলে? নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা। এবং এই শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নের জন্য 10টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং 6টা অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? আমরা একটু আগেই পড়ছিলাম ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এবং নৈতিকতা অনৈতিকতা, এই সব কিছুই কিন্তু নৈতিক মূল্যবোধ। সো নেক্সট বার ভালো মন্দের জায়গায় ঠিক বেঠিক আসতে পারে, নৈতিকতা অনৈতিকতা আসতে পারে। একটু আগে আমি বলছিলাম নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকেই বলা হয় শুদ্ধাচার। আমরা শুদ্ধাচার যখন পড়ছিলাম তখন এটা নিয়ে আলোচনা করছিলাম। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? নৈতিক চেতনা। যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধের পার্থক্য নির্ণয় করতে পারে, এটিও আমরা একটু আগে দেখছিলাম যে মূল্যবোধের মাধ্যমে মানুষ ভুল আর শুদ্ধের পার্থক্য নির্ণয় করতে পারে। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, যেটা একটু আগে দেখলাম, পরমত সহিষ্ণুতা। এবং এর সাথে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধের যে অন্যান্য উপাদান আরও 7-8টা আমরা একটু আগে দেখলাম, সেটা আমাদের মনে রাখা লাগবে। প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে, দেন ঘটে বিদ্যালয়ে এবং তার বিকাশ ঘটে সমাজে। সো এখানে 3টা অপশনই কিন্তু ক্লোজলি রিলেটেড, বাট প্রাথমিকভাবে ওয়ার্ডটা থাকাতে আমরা চুজ করছি পরিবার। জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে, একটু আগে আমরা ডেফিনেশন দিলাম, সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে, এখানে আমাদের মুখস্থ করে ফেলা লাগবে 1860, 2004 এবং 2018 3টা বিধানেই দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে। সো এটা টানা মুখস্থ করা ছাড়া আর কিছু করার নেই। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম। ওকে, সো এখানে অফকোর্স আনসার হচ্ছে গ, ইউএনসিএসসি, এবং ইউএনসিএসসির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন against corruption. সো এটা মনে রাখা কঠিন কিছু হবে না যদি আমরা ফুল ফর্মটা মনে রাখতে পারি, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। এটা স্বাভাবিকভাবেই দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম হবে। তারিখ হয়তো মনে না রাখলেও চলবে, তারপর আমি দিয়ে দিই 31 অক্টোবর সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয় এবং এটি কার্যকর হয় 2005 সালে। তো 2003 সালে এটি গৃহীত হয় এবং 2005 সালে এটি কার্যকর হয়। এই তথ্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আগেই বলছিলাম পরিবর্তনশীলতা, বিভিন্নতা, আপেক্ষিকতা সবগুলোই মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? এক্ষেত্রে যেই মূল্যবোধটি না মানলে আমাদের জন্য সমস্যা হতে পারে বা পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু রাষ্ট্র দ্বারা স্বীকৃত, যার মানে গণতান্ত্রিক মূল্যবোধ। আপনি যদি গণতন্ত্রকে ফলো না করেন তাহলে রাষ্ট্র আপনাকে এনফোর্স করবে তার লয়ের মাধ্যমে এটি ফলো করার জন্য। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। সহনশীলতার শিক্ষা লাভ করে। সহনশীলতা শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে, কারণ মূল্যবোধের শিক্ষা আমাদের কি কি দিচ্ছে? আমাদের সহনশীলতার পাশাপাশি আরও কিছু জিনিস মাথায় রাখবো: শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা এবং সহনশীলতা। এসব কিছু শিক্ষা লাভই হয়
মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ পরীক্ষা করে ভালো মন্দ, নৈতিকতা, অনৈতিকতা, ন্যায় অন্যায় সবগুলোই। আনসার ঘ। সরকারি সিদ্ধান্ত গ্রহণে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সরকারি এক্সিস্টিং ল এর উপর, এবং সেখানে আমাদের নতুন করে কোনো আইন ক্রিয়েট করার প্রয়োজন হয় না। দ্যাটস ওয়াই সৃজনশীলতার কোনো প্রয়োজন সেখানে নেই। আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য নেয়। আগেই বলছিলাম ব্যক্তিগত মূল্যবোধ লালন করে, এটা দুটো আনসার পাওয়া যায়, একটা সামাজিক এবং একটি স্বাধীনতার মূল্যবোধকে। বেশ কিছু বইতেই সামাজিক এবং বেশ কিছু বইতেই স্বাধীনতার মূল্যবোধ আনসার দেওয়া। তো এখানে আসলে এটা আপনার নিজের চয়েস, আপনি এখানে কোনটা আনসার দিবেন। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য সামাজিক অবক্ষয় রোধ করা। একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ জনকল্যাণ। আমরা আগে বলেছি মূল্যবোধ কি, এটাও আগে আলোচনা হয়েছে। আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? এখানে বেশ কিছু পয়েন্ট আছে। আইনের শাসন, নৈতিকতা, সাম্য, সাথে আমরা যোগ করতে পারি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়পরায়ণতা। সুশাসন। তো সুশাসনের কিছু বৈশিষ্ট্য আমরা এগেইন দেখব, যে অংশগ্রহণ, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংবেদনশীলতা, সবগুলো বৈশিষ্ট্য আমরা পড়ে নেব। এমসিকিউতে যে কোনো একটা আসতে পারে। সুশাসনের সাথে খুব ক্লোজলি রিলেটেড একটা ওয়ার্ড হচ্ছে গভর্নেন্স, এবং এই গভর্নেন্স শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় যে শব্দটির নাম কুবেরনান, 43তম বিসিএসে এসেছে। সুশাসনের ধারণাটা আপেক্ষিক, এক এক দেশে সুশাসনকে মানুষ এক একভাবে দেখবে। সুশাসনের একটি ডেফিনেশন হচ্ছে জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের মধ্যে ঘনিষ্ঠ প্রত্যয়। এবং আরেকটি ডেফিনেশন হচ্ছে সুশাসন এমন একটা শাসন ব্যবস্থা যা শাসক এবং শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক। এই কিওয়ার্ডটা মনে রাখতে হবে আমাদের। এবং এটি সরকার ও জনগণের জন্য উইন উইন গেম, এবং এটার প্রথম ধারণা পাওয়া যায় প্লেটোর রিপাবলিক গ্রন্থে। অনেক মনীষী সুশাসনের অনেক ডেফিনেশন দিয়েছে, আমরা বেশ কিছু জিনিস মুখস্থ করার চেষ্টা করব। ম্যাকর্নি বলেছেন সরকারের সাথে শাসিত জনগণের শাসকের সাথে শাসিত সম্পর্ককে বোঝায়। মিশেল ক্যাম্পডেলাস বলেছেন রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য এটি আবশ্যক। জাতিসংঘ এটিকে বলেছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। বিশ্বব্যাংক বলেছে এর মাধ্যমে টেকসই উন্নয়ন। ইউএনডিপি বলেছে এর মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা হয়। এবং আইএমএফ মিশেল ক্যাম্পডেলাসের কথাই রিপিট করেছে, দেশের উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। সুশাসনের উপাদান আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করা লাগবে। ইউএনডিপি 9টা, জাতিসংঘে 8টা, ওয়ার্ল্ড ব্যাংক 6টা, ইউএনএইচসিআর 5টা, আফ্রিকান ব্যাংক 5টা এবং আইডিএ 4টা। সুশাসনের কিছু উপাদান আমরা মুখস্থ রাখবো। আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, কার্যকারিতা, দক্ষতা। এর মধ্যে যে কোনোটাই এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি সুশাসনের উপাদান এভাবে। এবং বিশ্বব্যাংকের মতে সুশাসন 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই 4টি আমাদের মুখস্থ রাখতে হবে: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। এক লাইনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সুশাসনের একটি বড় সমস্যা জবাবদিহিতার অভাব। এটি বাধাগ্রস্ত হয় আইনের শাসন না থাকলে, অফকোর্স এটা আমরা আগেও দেখেছি। এবং কিছু প্রতিবন্ধকতা, জবাবদিহিতা না থাকলে, যদি সরকার স্বজনপ্রীতি দেখায়, যদি সরকারের মধ্যে দুর্নীতি থাকে এবং মানুষের মধ্যে দারিদ্র্য থাকে। এবং অন্যতম অন্তরায় রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। যদি কোনো দেশ রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যায়, সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা খুবই কঠিন হয়ে যায়। এর মধ্যে অন্যতম একটি বাধা স্বজনপ্রীতি, এবং এর রক্ষা কবচ আইনের শাসন। গুরুত্বপূর্ণ শর্ত কার্যকর প্রশাসন, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রশাসন যদি কার্যকর না হয়, ব্যুরোক্রেসি যদি ভালো জিনিসকে প্রতিষ্ঠা করতে না চায়, তাহলে আসলে সুশাসন কখনোই সমাজ এস্টাবলিশড হতে পারে না। দেন সরকার ও জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করে ই গভর্নেন্স। 5টি স্তম্ভ, এর মধ্যে এর আগে কিছু কিছু এমসিকিউতে এসেছে, সামনে যে কোনোটা আসতে পারে। আইন, নির্বাহী, বিচার, গণমাধ্যম, সুশীল, এটা বেশি ইম্পর্টেন্ট। 4th স্টেট গণমাধ্যম, এবং 5th স্টেট 5ম স্তম্ভ সুশীল সমাজ। এবার সুশাসনের একদম ইতিহাসটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে এই টার্মটা কবে আসে, তারপর কে তার ডেফিনেশন দেয়।
প্রথমে 1989 সালে বিশ্বব্যাংক জাস্ট এর ধারণাটা বলে অথবা প্রত্যয়টা জাস্ট ব্যবহার করে। 1992-তে এসে তারা এটির একটি ডেফিনিশন দেয় এবং কোথায় দেয়, শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন নামক একটা প্রতিবেদনে তারা এটা ডেফিনিশন দেয়। তারপর 95 সালে এডিপি, 96 সালে IMF, 97-এ ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে, 98 সালে IDA, 99 AFTB সুশাসনের ধারণা প্রবর্তন করে। এবার আমরা দেখি বেশ কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব সুশাসনের উপরে। প্রথমটা যেটা অনেকবার এসেছে 46, 41 এবং বিভিন্ন পিএসসি রিলেটেড পিএসসির নেওয়া পরীক্ষাতে, 4টি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? একটু আগে আমরা দেখছিলাম বিশ্বব্যাংক, এবং 4টি স্তম্ভ কিন্তু আমরা মনে রাখবো অবশ্যই, এমসিকিউতে যে কোনোটা আসতে পারে। কি কি ছিল? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সুশাসন মানেই কিন্তু আসলে যৌক্তিক আর দক্ষভাবে শাসন পরিচালনা, তো তার জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা খুব ইম্পর্ট্যান্ট। বৈশ্বিক শান্তি সূচক 2024 অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড, এটা এখন খুব একটা ইম্পর্ট্যান্ট না। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? আমরা দেখেছি বিগত সময়ে যখন গণমাধ্যম শক্তিশালী ছিল না, যখন গণমাধ্যম সরকারকে কোয়েশ্চেন করতে পারতো না, তখন কিন্তু সুশাসন পাওয়া বা প্রতিষ্ঠা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সুশাসনের মূল ভিত্তি কি? অবশ্যই আইনের শাসন, খুবই ইম্পর্ট্যান্ট। এটা আগে অনেকবার এসেছে, সামনেও অনেকবার আসবে। এবং আমরা আরও কিছু জিনিস যদি দেখে নিই, মূল ভিত্তি আইনের শাসন, এটা আমরা জানলাম। চালিকা শক্তি, সুশাসনের চালিকা শক্তি এটি হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা না থাকলে সুশাসন চলতে পারবে না। এবং তার লক্ষ্য, সুশাসনের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। এবং তার অন্তরায়, একটু আগে আমরা অনেকগুলো অন্তরায়ের কারণ দেখছিলাম, কি কি ছিল? দুর্নীতি, স্বজনপ্রীতি ইত্যাদি। এবং সুশাসন নিয়ে লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে অন্তর্নিহিত শক্তি। সুশাসন আসলে কে এস্টাবলিশ করবে? মানুষই তো করবে। তার জন্য মানুষের মধ্যে থাকা লাগবে নৈতিকতা। তো সুশাসনের অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা। সো বেশ কয়েকটা পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব। চালিকা শক্তি স্বচ্ছতা, মূল ভিত্তি আইনের শাসন, অন্তরায় দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এবং তার লক্ষ্য হচ্ছে জনকল্যাণ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা MDG, এখানে প্রধান লক্ষ্য কিন্তু ছিল দারিদ্র্য বিমোচন করা। তো দারিদ্র্য বিমোচন করা মানেই আমরা বুঝতেই পারছি এখানে অর্থনৈতিক দিককেই প্রাধান্য দেওয়া হয়েছে। সুশাসনের শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা ব্যাখ্যা করে? এবং এটা আমরা একটু আগে বারবার দেখছিলাম, বিশ্বব্যাংক। পূর্ব শর্ত মত প্রকাশের স্বাধীনতা। আমরা যদি নিজেদের মত প্রকাশ করতে না পারি, তাহলে কিন্তু কেউ সুশাসন প্রতিষ্ঠা না করলেও আমরা কিছু বলতে পারবো না। তাই মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সুশাসন ব্যাহত হয়, এটি তার পূর্ব শর্ত। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি পাবে, ফরেন ইনভেস্টররা আগ্রহী হবে। যখন দেশের পলিটিক্যাল কন্ডিশন স্টেবল থাকবে, তখন তারা আগ্রহ পাবে কান্ট্রিতে ইনভেস্ট করার জন্য। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? 6টি। এটা একটা ডায়ালগ, এটা আসলে পুরোপুরি মুখস্থ করতে হবে। শাসক যদি মহৎগুণ সম্পন্ন হয়, আইন নিষ্প্রয়োজন। আর শাসক যদি মহৎগুণ সম্পন্ন না হয়, আইন অকার্যকর। প্লেটো বলেছে, আমরা এটা মুখস্থ রাখবো। গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? একদম শুরুতেই আমরা দেখছিলাম এটা হচ্ছে গ্রিক ভাষা থেকে এসেছে, এবং এটার কুবেরনান শব্দটা থেকে। এবং এই শব্দটা ফার্স্ট ইউজই করে হচ্ছে দার্শনিক প্লেটো, এবং প্লেটো এই শব্দটা ইউজ করে হচ্ছে শাসন করা বোঝাতে। এই জিনিসগুলা আমরা মাথায় রাখবো। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। আমরা ডেফিনেশনগুলোর লিস্টে এটা দেখতে পাবো, এটা বলেছে মিশেল ক্যামডেটাস। প্লেটোর সদ্গুণ বলতে বুঝিয়েছে, এই জিনিসটা আমরা নৈতিকতার মধ্যে যদিও পড়েছিলাম, এটা কিছুটা সুশাসনের সাথে রিলেটেড।
এবং এই যে 4টা গুণের কথা তিনি বলেছেন, প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়, এটি বলেছেন উনি তার রিপাবলিক নামক গ্রন্থে। ওকে, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য, এটা আসলে কমন সেন্স দিয়ে আমরা বলতে পারবো যে কর প্রদান করা এটা সব নাগরিককেই বা যাদের সামর্থ্য আছে তাদের সবাইকেই করতে হবে। আপনি যদি নিজের অধিকার ভোগ না করেন, দ্যাটস ওকে, আপনি তারপরে ভালো একজন নাগরিক। আপনি হয়তো ব্যবসা বাণিজ্য করেন না, আপনি চাকরি করেন, তাও আপনি ভালো নাগরিক। সরকার পরিচালনায় ডিরেক্ট সাহায্য করা আসলে খুব কম নাগরিকই করতে পারে, বাট নিয়মিত কর প্রদান করা, যদি সে এলিজিবল হয়, তাহলে এটা একটা সুনাগরিকের কর্তব্য। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য মৌলিক স্বাধীনতার উন্নয়ন। ওকে, কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? আমরা সুশাসনের ইতিহাস যখন পড়ছিলাম তখন দেখেছিলাম শাসন প্রক্রিয়া এবং উন্নয়নে তারা ডেফিনেশন দিয়েছে। আরও কিছু জিনিস আমরা দেখব। জাতিসংঘের রিপোর্টের নাম শাসন ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন প্রতিবেদন, এবং ব্রিটেন যে রিপোর্ট প্রকাশ করেছে তার নাম সুশাসনের শ্বেতপত্র বা হোয়াইট পেপার। ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে 1997-তে। এটা আমরা হিস্ট্রি পড়ছিলাম যখন, তখন দেখেছি। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? তার জন্য এই প্রশ্নের আনসার করার জন্য আমাদের সুশাসনের প্রত্যেকটা উপাদান মনে রাখা লাগবে। সো এই যেখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট, আমরা এগুলো সবগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করব। তখন দেখব যে এইখানে কোনটা আনসার নেই। সরি, এখানে আনসারটা ভুল দেওয়া, এটা ঘ হবে না, এটা হবে গ, নৈতিক শাসন। নৈতিক শাসন সুশাসনের উপাদান নয়। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? আনসার অংশগ্রহণ, কারণ একটা সংগঠন যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে তার পক্ষে বা সরকারের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? আমরা একটু আগে দেখছিলাম 5টা স্তম্ভের নাম, সেখানে 4 নাম্বারটা বলছিলাম, খুবই ইম্পর্টেন্ট। চতুর্থ স্তম্ভ নিউজ পেপার বা নিউজ মিডিয়া। অ্যাগেইন এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন আমাদের টানা মুখস্থ করে ফেলতে হবে, এখানে আর কিছু বলার নাই। এটা ডেফিনেশনটা দিয়েছে সুশীল সমাজের, শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ক, ডেফিনেশন দিয়েছেন ম্যাককর্নি। ইউএনডিপি উপাদানের কথা বলেছে 9টি। এটা আমরা উপাদানের যে লিস্ট দেখছিলাম, ইউএনডিপি 9টি, জাতিসংঘ 8টি, সেই লিস্টে এটা আমরা পাবো, এবং এটি হচ্ছে তার 9টি উপাদান। এই 9টা উপাদানও আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ এমসিকিউতে যে কোনো একটা দিয়ে বলতে পারে নিচের কোনটি সুশাসনের উপাদান নয়, অথবা নিচের কোনটি ইউএনডিপির মতে সুশাসনের উপাদান। অংশগ্রহণ, সহানুভূতিশীলতা, কার্যকারিতা, আইনের শাসন, অভিযোজন, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায়পরায়ণতা, কৌশলগত দৃষ্টি। এগেনার একটা ডেফিনেশন, জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। তার মানে শাসনটা যদি ভালো হয়, সুশাসন হয়, তাহলে সবার মধ্যে একটা ঘনিষ্ঠ প্রত্যয় থাকবে। সুশাসনের পূর্ব শর্ত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। এখানে কিন্তু সবগুলো আনসার না, ঠিক আছে, কারণ অর্থনৈতিক আলাদা, সামাজিক আলাদা, আবার সবগুলো আলাদা। বাট খ নাম্বার যদি আমি সিলেক্ট করি, সবগুলোই ওভারঅল কভার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আনসার হবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। সুশাসনের পথে অন্তরায়কে, তার একটা লিস্ট আমরা একটু আগে দেখছিলাম। রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, স্বজনপ্রীতি। এর মধ্যে স্বজনপ্রীতি এখানে অপশন থাকায় আনসার হচ্ছে স্বজনপ্রীতি। সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি তোলে, এবং এটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সর্বপ্রথম কোন সংস্থা স্পষ্টভাবে ব্যাখ্যা করে? এটিও রিপিটেডলি এসেছে, বিশ্বব্যাংক। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে কোন দিকটির উপর গুরুত্ব? এটা আমরা একটু আগে দেখছিলাম যে দারিদ্র্য বিমোচন যেহেতু, সো এটি অর্থনৈতিক দিক। জোহানেসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন, এক্ষেত্রে সুশাসনের কোন দিকটি গুরুত্ব দেওয়া হয়েছে? সেটা হচ্ছে টেকসই উন্নয়ন। তার মানে আমরা চাচ্ছি আমরা যে উন্নয়ন করব সেটা যাতে সাস্টেইন করে। তো এটি সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নিতে পারি। এটি অ্যাকসেপ্ট হয় 2002 সালে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে আফ্রিকার জোহানেসবার্গে, এবং কনফারেন্সটা ছিল হচ্ছে রিও+10, এবং ডেটটা যদি আমি স্পেসিফিক্যালি মনে রাখতে চাই, সেটা ছিল 26 অগাস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত 2002। তখন হচ্ছে এই কনফারেন্সটা ছিল রিও+10, এবং তখনই এই ডিসিশনটা নেওয়া হয়। রাইট,
এখন আমরা সুশাসন থেকে 47তম বিসিএস এ আসা 4টা প্রশ্ন দেখব। প্রথমটি হচ্ছে বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি কি? এই প্রশ্নটা হুবহু সংবিধান থেকে তুলে দেওয়া। আমরা যদি সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদটা দেখি, এই যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। 3টা পয়েন্টই কিন্তু এখানে ক, খ এবং গতে দিয়ে দেওয়া, তাই আমাদের আনসার হবে উপরের সবকটি। প্রথম কোন সংস্থা রিপোর্টে বিস্তারিতভাবে, এখানে যদি বিস্তারিত ওয়ার্ডটা না থাকতো তাহলে কিন্তু আমাদের আনসার হয়ে যেত 1989, কারণ 1989তেই প্রথমবার টার্মটার কথা তারা বলে, কিন্তু 92তে তারা ব্যাখ্যা দেয়, তাই এখানে আনসার হচ্ছে 1992। সুশাসন বিষয়ক ধারণাটি কোন সংস্থা প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে? সো এটা যে পারবে, এটা সে অবশ্যই পারবে, বিশ্বব্যাংক এটার আনসার। জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় কবে? একটু আগে আমরা যে ব্যাখ্যা পড়ছিলাম প্রশ্নে, তখন কিন্তু এটির ব্যাপারে আমি বলেছিলাম, তো আমরা আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে 31 অক্টোবর 2003-এ আন্তর্জাতিক কনভেনশনটা গৃহীত হয়। সেটা ছিল UNCAC, কনভেনশন এগেইনস্ট করাপশন, এবং এটি কার্যকর হয় 14 ডিসেম্বর 2005 সালে, এবং এইটা স্বাক্ষরিত হয় মেক্সিকোতে। আরও স্পেসিফিক্যালি বললে মেক্সিকোর মেরিডাতে। এবং বাংলাদেশ এটাতে স্বাক্ষর করে 2007 সালে। অলরাইট, লাস্ট প্রশ্ন। 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষরকারী দেশের সংখ্যা, এখানে আমাদের আনসার হবে 191টি। আমাদের আজকের ক্লাসের লাস্ট সেগমেন্ট বুকস। এই সেকশনটা খুবই আনপ্রেডিক্টেবল। কখনো কখনো দেখা যায় এই সেকশন থেকে একটা প্রশ্নও আসে না, আবার কখনো কখনো 2-3টা প্রশ্ন চলে আসতে পারে, তাই পড়ে যাওয়া সেফ। এখানে যত ধরনের রাইটারের প্রশ্ন আগে এসেছে এবং যত ধরনের রাইটারের প্রশ্ন আসতে পারে সে সবগুলোই চার্ট আকারে দিয়ে দেওয়া। আমি প্রতিটার নাম ধরে ধরে পড়ছি না, এখানে শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই দিয়ে দেওয়া, তাই সবগুলাই আপনাদের অবশ্যই একবার করে রিডিং করে নিতে হবে। আপনারা কিওয়ার্ড দিয়ে মনে রাখতে পারেন, যেমন ইমানুয়েল কান্ট হলেই ক্রিটিক ওয়ার্ডটা থাকার চান্স অনেক বেশি। ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ পাওয়ার, এরকম কিছু থাকতে পারে। স্টুয়ার্ট মিলার এই 3টা অনেকবারই এসেছে, অন লিবার্টি, সিস্টেম অফ লজিক, তো আমি সবগুলো ধরে ধরে পড়ছি না। বার্টন রাসেল মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে আসার চান্স খুবই বেশি। স্টুয়ার্ট মিল থেকে আসার চান্সও বেশি, ইমানুয়েল কান্টও বেশি। তবে আপনারা সেফ থাকার জন্য সবগুলাই রিডিং পড়ে নেবেন। সো আমরা কিছু প্রশ্ন দেখি। অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে? সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানিম্যাল লিবারেশন, পিটার সিঙ্গার আমাদের আনসার। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক, প্লেটো। দেন একটু আগে এটা দেখলাম স্টুয়ার্ট মিলের লেখা বই, দ্যাট অন লিবার্টি, এটাও একটু আগে আমরা দেখলাম জন স্টুয়ার্ট মিলের লেখা বই। হিউম্যান সোসাইটি অ্যান্ড এথিক্স অ্যান্ড পলিটিক্স, এটা হচ্ছে বার্টন রাসেলের লেখা বই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিউম্যান সোসাইটি অ্যান্ড এথিক্স অ্যান্ড পলিটিক্স। পলিটিক্যাল আইডিয়ালস, অ্যাগেইন বার্টন রাসেল, এবং পাওয়ার নিউ সোশ্যাল অ্যানালাইসিস, বার্টন রাসেল। তো দেখা যাচ্ছে রাসেলের বই কিন্তু 3বার অলরেডি চলে এসেছে, জন স্টুয়ার্ট মিলের বই 2বার এসেছে। এই 2টা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ক্লাস যদি আপনারা সম্পূর্ণরূপে মনোযোগ দিয়ে দেখেন এবং সব কিছু মনে রাখতে পারেন, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের 15 মার্কে আপনারা অবশ্যই 13-14 মার্ক সিকিউর করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।